হ্যালো বন্ধুরা, আমি অপরাজিতা। আমার এই গল্পের ঝোলে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আরও একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজকের গল্প নেকড়ের প্রেতাত্মা। মূল গল্পটি লিখেছেন আব্রাহাম ব্র্যাম স্টোকার। আব্রাহাম ব্র্যাম স্টোকার আয়ারল্যান্ডের লেখক ছিলেন। তিনি গথিক হরর নভেল ড্রাকুলার জন্য সমাধিক প্রসিদ্ধ। গল্পটি অনুবাদ করেছেন সুবোধ চক্রবর্তী। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আজকের গল্পটি শুনি। আজকের গল্প নেকড়ের প্রেতাত্মা। আবছা অন্ধকারে এক শিকারী প্রায় হামাগুড়ি দিয়ে ঝোপের আড়ালে বসে, অতন্দ্র প্রহরী। তার হাতের বন্দুকের নলটা তার চোখের সঙ্গে তাল রেখে এদিক ওদিক ঘুরছে। এমন সময় একটা জানোয়ার অদূরবর্তী ঝোপের আড়াল থেকে গুটি গুটি করে বেরিয়ে এলো। চাঁদের মৃদু আলোয় জন্তুটাকে দেখতে অসুবিধা হলো না। তার সর্বাঙ্গে ছাই রঙের কাঁটা কাঁটা লোম রাশি চামড়ার ওপর সোজা ভাবে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে। সজারুর গায়ের কাঁটা ঠিক যেমনটি দেখতে হয়। চোখ মুখের আকার পরিবর্তিত হতে হতে চোয়াল দুটো শক্ত ও কুদর্শন হয়ে উঠেছে। মুখটা বড়, গ্রীবা বিস্তার করলে একজোড়া মূলোর মতো দাঁত স্পষ্ট হয়ে চোখের সামনে ফুটে ওঠে। সর্বাঙ্গে অবাঞ্ছিত কম্পনের সৃষ্টি করে। কুদর্শন জানোয়ারটা ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে সংকীর্ণ ফাঁকা জায়গাটায় দাঁড়ালো। বিরাট গ্রীবা বিস্তার করে বিশ্রী আওয়াজ করে হাই তুলল। তার চোখ দুটো আবছা অন্ধকারে ঝলমলিয়ে উঠল। শিকারী একটু নড়ে চড়ে বসার চেষ্টা করল। বন্দুক দুটোকে শক্ত করে বাগিয়ে ধরল। অমালটাসের শুকনো পাতায় মৃদু মচমচ আওয়াজ হলো। শিকারী আরো সতর্কতা অবলম্বন করল। শিকারীর পক্ষে শুকনো পাতার শব্দের সৃষ্টি করা সবচেয়ে বড় অযোগ্যতা বলে বিবেচিত হয়। আসলে অদ্ভুত দর্শন জানোয়ারটা তাদের মনে কৌতূহলের সঞ্চার করল। শিকারের উদ্দেশ্যে বহু বনে বহু রাত্রি কাটিয়েছে, কিন্তু এমন অদ্ভুত জানোয়ার তো এর আগে কোনোদিন চোখে পড়েনি। প্রথম দর্শনে মনে হয়েছিল বুঝি বা ভল্লুক। পিছনের পা দুটোর ওপর ভর দিয়ে দিব্যি হাঁটাহাঁটি করে বেড়াচ্ছে, কিন্তু তার দৈহিক আকৃতি ও প্রকৃতি তাকে ভল্লুক বলে মেনে নিতে উৎসাহ পাচ্ছে না তারা। শিকারী বন্দুকের ঘোড়ায় আঙুল রাখল। অতর্কিতে বিরাট লাফ দিয়ে জানোয়ারটা 4-5 দূরের একটা গাছের গুঁড়ির ছায়ার আড়ালে চলে গেল। তারপর কয়েক মুহূর্ত আর কিছুই দেখা গেল না। পাথরের মূর্তির মতো গাছের গুঁড়িটার আড়ালে ঠায় দাঁড়িয়ে রইল। শিকারীটি গাছের গুঁড়িটার দিকে অপলক চোখে তাকিয়ে রইল। বন্দুকের নল তেমনই বাগিয়ে ধরা। বারবার এদিক ওদিক কাত হয়ে অদ্ভুত দর্শন সেই জানোয়ারটাকে দেখার ব্যর্থ প্রয়াস চালাতে লাগলো। আর একজন শিকারী তাঁবুতে রয়ে গেছে, বিশ্রাম নিচ্ছে। শিকারীটি বন্দুকের ঘোড়ায় আঙুল রেখে আতঙ্ক মিশ্রিত কৌতূহলী দৃষ্টিতে গাছের গুঁড়িটার দিকে তাকিয়ে রয়েছে। ঠিক সে মুহূর্তেই রহস্যের আধার জানোয়ারটা আচমকা খাড়া হয়ে দাঁড়িয়ে পড়ল। তার বিকট দর্শন মুখটা রয়ে গেল গুঁড়িটার ছায়ার আড়ালে।
শিকারীটি রুদ্ধশ্বাসে নিষ্পলক চোখে তাকিয়ে রইল তার দিকে, কিন্তু জানোয়ারটা সে সুযোগ তাকে দিল না। কাঠের পুতুলের মতো সেখানেই দাঁড়িয়ে রইল একই ভঙ্গিমায়। অস্পষ্ট দেখা গেলেও তাকে কেমন অস্থির চিত্ত বলেই মনে হলো। সামনের একটা পা বারবার পিঠের দিকে নিতে দেখা গেল। গাছের গুঁড়িটার অমসৃণ ছালে পিঠের কিছুটা অংশ ছড়ে গেছে। তারই যন্ত্রণায় সে এখন ছটফট করছে আর থেকে থেকে চমকে উঠছে। উৎকর্ণ হয়ে শিকারীর পায়ের চাপে সৃষ্ট মচমচ শব্দকে অনুধারণ করার চেষ্টা করছে। যেই হোক, যে কোনো জানোয়ারই হোক বা যত হিংস্রই হোক না কেন, প্রাণের মায়া তো অবশ্যই রয়েছে। শিকারীটি খুবই সন্তর্পণে ঝোপের মধ্যে অবস্থান করেই উঠে দাঁড়ালো। ঝোপের ছায়ার সঙ্গে তার ছায়া মিলেমিশে তাকে কেমন বেঁটে ও অদ্ভুত দেখাতে লাগলো। ছোট্ট ছায়া যেন নিশ্চল নিথর ভাবে দাঁড়িয়ে রয়েছে। সে কি জানে তার জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর একটা মুহূর্ত? অচিরেই এক চরমতম পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাকে। এদিকে গাছের গুঁড়ির আড়ালে দাঁড়িয়ে ভয়াল দর্শন সেই জানোয়ারটা সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে রইল। শিকারীটি সাহসে ভর করে গুটি গুটি ঝোপের আড়াল থেকে বেরিয়ে একটা গাছের তলায় এসে দাঁড়ালো। মুহূর্তের জন্য ঘাড় ঘুরিয়ে সে ফেলে আসা ঝোপটার দিকে তাকালো। ব্যাস, মুহূর্তে ঘটে গেল অঘটন। একেবারেই অপ্রত্যাশিতভাবে জানোয়ারটা বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে পিছন দিক থেকে শিকারীর গলা টিপে ধরল। শিকারী আতঙ্কিত হয়ে ঘাড় ঘুরিয়ে ব্যাপারটা বুঝতে চেষ্টা করলো। বৃথা চেষ্টা। ইতিমধ্যেই জানোয়ারটার লম্বা ও সুতীক্ষ্ণ নখগুলো অদৃষ্ট বিলম্বিত শিকারীর গলায় গেঁথে যেতে লাগলো। শিকারী প্রাণে বাঁচার জন্য ছটফট করতে লাগলো, অস্ফুট আর্তনাদ করতে লাগলো। কিন্তু তার যাবতীয় চেষ্টা ও যন্ত্রণার অবসান ঘটে গেল এক সময়। তার নিষ্প্রাণ দেহটা রক্ত মাখামাখি হয়ে এলিয়ে পড়ল। জানোয়ারটা রক্তাপ্লুত থাবা দুটোকে হ্যাঁচকা টানে মৃত শিকারীর গলা থেকে তুলে নিয়ে এলো। এবার মৃতের শরীরের দুপাশে দুটো পা রেখে তার বুকের ওপর বসে পড়ল। মুখটাকে ধীরে ধীরে নামিয়ে আনলো ক্ষতস্থানটার দিকে। কাছে, আরো কাছে নামিয়ে আনলো তার মুখটাকে। ব্যাপারটা খুবই রহস্যজনক ঠেকলো ঝোপের আড়ালে বসে থাকা শিকারীটার কাছে। এরকম আকৃতির কোনো মাংসাশী জানোয়ার আছে বলে তার জানা ছিল না। সে রুদ্ধশ্বাসে ব্যাপারটা প্রত্যক্ষ করতে লাগলো। মিনিট দুই পরে জানোয়ারটা ক্ষতস্থান থেকে মুখ তুলল। তার মুখটা একেবারে রক্তে মাখামাখি হয়ে গেছে। রীতিমতো এক বীভৎস দৃশ্য, চোখে দেখা যায় না। জানোয়ারটা শিকারীর মৃতদেহের বুকের ওপর আবার সোজা হয়ে বসলো। বার কয়েক অনুসন্ধিৎসু দৃষ্টি মেলে চারদিক ভালো করে দেখে নিল। এবার উঠে দাঁড়ালো। মৃতদেহটা থেকে জামা, প্যান্ট, কোট ও টুপি প্রভৃতি খুলে নিল। জানোয়ারটার গায়ে এতক্ষণ কিছু ছিল না। শীতে কাঁপছিল ঠক ঠক করে, খুবই কষ্ট পাচ্ছিল। এবার
আরো অবিশ্বাস্য একটা কাণ্ড করে বসলো। মৃত শিকারীর পোশাক গায়ে চাপিয়ে ফুল বাবু হয়ে গেল। এ কি তাজ্জব ব্যাপার রে বাবা! তবে কি এটা জানোয়ার নয়, মানুষ? কিন্তু আকৃতি দেখে মানুষ বলে ভাবতেও উৎসাহ পাওয়া যায় না। তবে কি বন মানুষ, নাকি প্রাগৈতিহাসিক যুগের বানরাকৃতি কোনো মানুষ? কিন্তু এমন পৈশাচিক আচরণ কোনো মানুষের পক্ষে কি করে সম্ভব? যাই হোক, পোশাকগুলো গায়ে চাপানোর পর তাকে খুবই প্রফুল্লই দেখা যাচ্ছে। বারবার নিজের দিকে তাকিয়ে দেখে নিতে লাগলো কেমন মানিয়েছে। এমনকি কোটটা পর্যন্ত একেবারে মাপ মতো হয়েছে। এবার টুপিটাকে মাথায় গলিয়ে নিল। সেটাকে সামান্য পিছন দিকে ঠেলে দিয়ে একেবারে শিকারিটার ভঙ্গিমায় রাখলো টুপিটাকে। জানোয়ারটা এবার মনের আনন্দে বার কয়েক এদিক ওদিক হাঁটাহাঁটি করে দেখলো পোশাকগুলো পরার পর চলাফেরা দৌড়ঝাঁপ দিতে অসুবিধে হয় কিনা। না, সব দিক থেকে পোশাকগুলো তার উপযোগী হয়েছে। হাঁটাহাঁটি করতে গিয়ে তার আরো উপকার হলো। অদূরে একটা বিশেষ ধরনের পাথরের টুকরো পড়ে থাকতে দেখলো। উৎসাহী মন নিয়ে সেটাকে তুলে নিল। চমৎকার পাথরটা, একটু বেশ লম্বাটে ধরনের, আবার একটা প্রান্ত ঘষে মসৃণ করা। এবার সে লম্বা লম্বা পায়ে মৃতদেহটার কাছে এগিয়ে এলো। ছোড়ার মতো মসৃণ পাথরের টুকরোটা দিয়ে উন্মাদের মতো মৃতদেহটার গায়ে আঘাত হানতে লাগলো। রীতিমতো এক বীভৎস দৃশ্য। মৃতের নাড়ি ভুঁড়ি মাংস ও চামড়া ছিন্ন বিচ্ছিন্ন করতে লাগলো। আর তারই ছোট বড় টুকরো এদিক ওদিক ছিটকে ছিটকে পড়ল। এবার রক্ত মাংস মাখা পাথরের টুকরোটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। হাঁপাতে লাগলো। হিংস্র চোখ দুটো জ্বলজ্বল করতে লাগলো। জানোয়ার তো নয়, একটা মানুষ। মৃত শিকারীর দেহটাকে লোকটা ছিন্ন ভিন্ন করলো কেন? এর একটাই কারণ, কেউ যাতে মৃত দেহটাকে শনাক্ত করতে না পারে। এর চেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে কেউ দেখেই যেন বুঝতে পারে কোনো হিংস্র জন্তুর কবলে পড়ে শিকারীর এই হাল হয়েছে। অন্যরকম কিছু ভাববার অবকাশ না থাকে। রহস্যময় লোকটা দুপায়ে গিয়ে গিয়ে আবার থমকে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে ভালো করে আর একবার দেখলো। হ্যাঁ, সেরকমটাই চেয়েছিল। হিংস্র জানোয়ারের সুতীক্ষ্ণ দাঁত আর নখের সাহায্যে শিকারীর দেহটা ঠিক এরকমই ছিন্ন ভিন্ন ও বিভৎস হয়ে যায় বটে। নিশ্চিন্ত হলো। তার মুখে হাসির ছোপ ফুটে উঠল। আশ্বস্ত হলো। ঘুরে দাঁড়ালো। কয়েক পা এগিয়ে গেল। সদ্য সংগৃহীত পোশাকগুলোর ওপর আরেকটি বার চোখ বুলিয়ে নিল। সত্যি চমৎকার মানিয়েছে তাকে। এবার লম্বা লম্বা পায়ে গভীর অরণ্যের দিকে চলে গেল। লতা পাতা ঝোপঝাড়ের আড়ালে মিলিয়ে গেল এক সময়। শিকারীর পোশাকে সজ্জিত রহস্যময় লোকটাকে দেখলে যুবক বলেই মনে হয়। বেঁটে খাটো, ধাড়ি নেকড়ের মতো কোমরটা সরু, মেরুদণ্ড সামনের দিকে সামান্য বাঁকানো। হাঁটার সময় শরীরটা সামনের দিকে সামান্য ঝুঁকে পড়ে। লোকটা
লম্বা লম্বা পায়ে ঝোপের ফাঁক দিয়ে মোটা মোটা গাছের গুঁড়ির আড়াল দিয়ে এগিয়ে চলল। এদিকে বনটা বেশ গভীর। ইয়া মোটা মোটা গাছগুলো পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে। ডালপালার ফাঁক দিয়ে চাঁদের টুকরো টুকরো আলো এখানে ওখানে ছড়িয়ে পড়েছে। লোকটা হাঁটতে হাঁটতে ছোট্ট শিশুর মতো কাণ্ড করতে লাগলো। কখনো বার কয়েক ধেই ধেই করে নেচে নিচ্ছে, আচমকা হাত দুটো বাড়িয়ে জ্যোৎস্নার আলোর টুকরোগুলোকে ধরার চেষ্টা করছে, আবার কখনো বা থমকে দাঁড়িয়ে পড়ে নিজের ছায়াকে লক্ষ্য করে থাপ্পড় দেখাচ্ছে। এমন সময় পাশ থেকে কার কণ্ঠস্বর শুনে থমকে দাঁড়িয়ে পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখে একজন শিকারী মাত্র হাত দুই ব্যবধানে দাঁড়িয়ে, বন্দুকের নলটা তার গায়ের কাছে, গায়ে না ঠেকলেও মাত্র 2-3 ইঞ্চি দূরে। লোকটা সচকিত হয়ে শিকারীর দিকে ঘাড় ঘোরাতেই আবার সে কর্কশ স্বরে গর্জে উঠল, কে কে তুমি? লোকটা ভাবতেও পারেনি এরকম কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সে ঘাবড়ে গিয়ে সবিস্ময়ে শিকারীর দিকে তাকিয়ে রইল। শিকারী এবার বিস্ময় বিস্ফারিত চোখে তাকিয়ে গলা ছেড়ে, আরে এ যে একজন যুবক দেখছি। লোকটা থতমত খেয়ে বলল, আমি মানে দুঃখিত। শিকারী এবার বন্দুকটা নামিয়ে নিল। এবার বলল, এদিকটায় অরণ্য কি গভীর, একেবারে শিকারের অযোগ্য। লোকটা অস্ফুট উচ্চারণ করল, কি করে বলো তো ভাই? আমার বন্ধু মাইকেল আচমকা একটা গর্জন শুনে ঝোপের আড়াল থেকে দৌড়ে বেরিয়ে এলো, তারপর কোন দিকে যে গেল বুঝতে পারিনি। তাছাড়া সেটা যে কিসের গর্জন। লোকটা তার মুখের কথা শেষ করতে না দিয়ে বলে উঠল, নেকড়ের গর্জন। আমিও তাই ভাবছি, নেকড়ের গর্জনের মতোই মনে হয়েছিল। এবার আর চোখে লোকটার দিকে একবারটি তাকিয়ে নিয়ে বলল, তুমিও বুঝি নেকড়েটার গর্জন শুনেছিলে? লোকটা ঘাড় কাত করে তার প্রশ্নের জবাব দিল। কথা বলতে বলতে তারা 2 পা এগিয়ে গেল। শিকারী এবার লোকটার মুখটা ভালোভাবে দেখার চেষ্টা করল, কিন্তু এবারও সম্ভব হলো না। গাছের পাতার ছায়া পড়ে মুখটা ঝাপসা দেখাচ্ছে। শিকারী বলল, তুমি কে? তোমার পরিচয় কি? এখানে এই গভীর অরণ্যে কি করছো? এত রাত্রে এরকম একটা বিপদ সংকুল অরণ্যে একা একা ঘুরে বেড়াচ্ছ? উদ্দেশ্য কি? কি নাম তোমার? আচমকা এরকম প্রশ্নের জন্য তৈরি ছিল না লোকটা। হঠাৎ তাকে কেমন অপ্রতিভ হয়ে পড়তে দেখা গেল। বার কয়েক ঢোক গিলে সে জবাব দিল, বাপ্পালি আমার নাম। বাপ্পালি? লোকটা এবার নীরবে মাথা ঝাঁকিয়ে তার প্রশ্নের উত্তর দিল, ভালো কথা, কিন্তু তোমাকেও এখানকার কেউ বলে মনে হচ্ছে না তো। এ অঞ্চলে সবাই আমার পরিচিত। লোকটা ঘাবড়ে গিয়ে 2 পা সরে গেল। শিকারী এবার কণ্ঠস্বরে অধিকতর বিস্ময় প্রকাশ করে বলল, এ কি কাণ্ড হে? তোমার কাঁধে বন্দুক দেখছি না যে, তোমার বন্দুক কোথায় রাখলে? বাপ্পালি এবার সত্যি খুব ঘাবড়ে গেল। এমন বিপদ সংকুল অরণ্যে, তাও আবার গভীর রাত্রে, খালি হাতে ঘুরে বেড়ালে ব্যাপারটা তো সন্দেহের উদ্রেক করারই কথা। অবিশ্বাস্য তো বটেই। মৃত শিকারীর দেহ থেকে পোশাক এমনকি বুট জোড়া পর্যন্ত খুলে সে ব্যবহার করেছে, এমনকি তার ছোড়াটাও নিয়ে এসেছে সঙ্গে।
কিন্তু তার বন্দুকটা তাড়াহুড়োর মধ্যে নিয়ে আসা হয়নি। শিকারী ফ্রেড আবার বলল, কি হে, তোমার বন্দুক দেখছি না যে, বন্দুক কোথায়? বন্দুক? বন্দুক মানে বন্দুকটা আমি হারিয়ে ফেলেছি। তাই তো, বন্দুকটা তো খুঁজে আনা দরকার, যাই দেখি কোথায়। কথা বলতে বলতে লোকটা বনের অন্ধকার পথে হাঁটতে লাগলো। শিকারী তাকে অনুসরণ করলো। লোকটার চেয়ে দ্রুত গতিতে হেঁটে তার পাশাপাশি হাঁটতে লাগলো। এদিকটায় কিছুটা জায়গায় বন একটু হালকা, গাছগুলো একটু ফাঁকা ফাঁকা। চাঁদের আলোয় লোকটাকে অধিকতর স্পষ্ট দেখা যেতে লাগলো। শিকারী পথ চলতে চলতে বলল, একটু আগে আমার সঙ্গে কথা বলার সময় তোমার কণ্ঠস্বর কেমন কাঁপা কাঁপা মনে হচ্ছিল, আর তুমি কেমন ঘাবড়ে গেছো দেখলাম। কি ব্যাপার বলো তো ভাই, তুমি কি কোনো ব্যাপারে খুব ভয় পেয়েছো? আচমকা ঘাবড়ে যাওয়া মানুষের মতো কথা, কি হয়েছিল? লোকটা শিকারীর প্রশ্নটা শুনেও না শোনার ভান করে পথ চলতে লাগলো। শিকারী এবার বলল, একটা কথা সত্যি করে বলো তো, এই বনে আশ্চর্যজনক কিছু তোমার চোখে পড়েছে? এমন কোনো ঘটনার মুখোমুখি হয়েছিলে কি যার জন্য ঘাবড়ে গিয়ে বন্দুকটা হারিয়ে ফেলেছো? এখানে অন্য কিছু আছে নাকি? বাপ্পালি এবারও কোনো উত্তর দিল না, অন্যমনস্কতার ভান করে পথ চলতে লাগলো। শিকারী এবার ঘনিষ্ঠ বন্ধুর মতো বাপ্পালির কাঁধের ওপর হাত রেখে সহানুভূতির সঙ্গে বলল, তুমি আমাকে তোমার বন্ধু মনে করতে পারো। বলো না, এই অরণ্যে অদ্ভুত কিছু আছে যা দেখে তুমি ভয় পেয়েছো? আরে ভাই, এত লজ্জার কি আছে, বলোই না, এমন কি দেখলে যার ফলে তোমার মনে এমন আতঙ্কের সঞ্চার হলো? আমি তো তোমার সঙ্গেই চলেছি, দুজনে গিয়ে তোমার হারিয়ে যাওয়া বন্দুকটা খুঁজে বের করব। তারপর গভীর জঙ্গলে গিয়ে আমরা ওই নেকড়েটাকে হত্যার চেষ্টা করব। এমন বিপদ সংকুল বনে একা চলাফেরা করা নির্বোধের কাজ, কি বলো, তাই না? একটু আগেই আমার বন্ধু। লোকটা মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে বলল, নেকড়ের পিছনে ধাওয়া করেছিল বুঝি? বললামই তো, নেকড়ের হুঙ্কার শুনে বন্দুক হাতে ছুটে আমার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। চলো আগে তোমার বন্দুকটা খুঁজে বের করার চেষ্টা করি। তোমারও নামটা আমার নামের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। আমার নাম বাপ্পা রাও ফ্রেড, আর তোমার নাম বাপ্পালি। অতএব তোমাকে সাহায্য করা আমার উচিত বলেই মনে করি। পথ চলতে চলতে বাপ্পালি তার পায়ের ছাপ দেখতে পেল, বুঝলো সঠিক পথেই চলেছে। মৃত শিকারীর বন্দুকটা না নেওয়ার জন্য খুবই বোকামি করেছিল। এবার মুহূর্তের জন্য চোরা চোখে ফ্রেডের দিকে তাকিয়ে নিল। ভাবল, আগের শিকারীটাকে যেমন সহজে কবজা করে নিতে পেরেছিল, একে কাবু করা এত সহজ হবে না। লোকটা খুবই চালাক, সাবধানীও বটে। আরো কিছুটা পথ যাওয়ার পর বাপ্পালি বুঝলো তারা জায়গা মতো পৌঁছে গেছে। সামনের ওই ঝোপটা পেরোলেই শিকারীর থ্যাতলানো বিভৎস দেহটা পড়ে রয়েছে। তুমি কি এখানেই বন্দুকটা ফেলে গেছো? এখানে ফেলে গেলে ভালো করে খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাবে। বাপ্পালি মৃতদেহটার দিকে না গিয়ে ঝোপের অন্য প্রান্তে গিয়ে নিচু হয়ে বন্দুকটা খোঁজার ভান করলো। বলা তো যায় না, মৃতদেহটা দেখে ফ্রেড হয়তো তাকেই সন্দেহ করে বসবে। তুমি এখানেই বন্দুকটা ফেলে গিয়েছিলে কি? ভেবে দেখো, ভুল হচ্ছে না তো? বাপ্পালি
তার প্রশ্নের উত্তর দেবার আগেই পাশের ঝোপ থেকে অস্পষ্ট একটা শব্দ ভেসে এলো। ঝোপঝাড় ভেঙে কোনো প্রাণী পালিয়ে গেলে যেমন দ্রুত খসখস শব্দ হয়, ঠিক তেমনই শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে বিশাল আয়তন একটা নেকড়ে ঝোপ থেকে বেরিয়ে এক লাফে একেবারে ফ্রেডের সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো জ্বলজ্বল করছে। চোখের পলকে তীব্র গর্জন করে হিংস্র নেকড়েটা বাপ্পালির ওপর ঝাঁপিয়ে পড়ল। নেকড়ের দাঁতে চাঁদের আলো পড়ে চকচক করতে লাগলো। বাপ্পালি অদ্ভুত কৌশলে নেকড়েটার ঘাড়ের ওপর চেপে বসলো। অমিত শক্তির আধার নেকড়েটা এক ঝটকায় বাপ্পালিকে ঘাট থেকে ফেলে একেবারে ধরাশায়ী করে দিল। ফ্রেড নেকড়েটার দিকে বন্দুকের নিশানা করল। বন্দুকের ঘোড়ায় চাপ দেবার আগেই বাপ্পালি কোমর থেকে ছোরাটা টেনে নিয়ে নেকড়েটার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হয়ে গেল তুমুল জাপটাজাপটি। ফলে শিকারীর আর গুলি ছোঁড়া হয়ে উঠল না। নেকড়ে মারতে গিয়ে হয়তো বাপ্পালির গায়েই আঘাত করে বসবে। বাপ্পালি সুযোগ বুঝে হাতের ছুরিটা ক্রোধোন্মত্ত নেকড়েটার গায়ে সমূলে গেঁথে দিল। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। তীব্র গর্জনে মাটিতে লুটিয়ে পড়ল নেকড়েটা। গর্জন করতে করতে বার কয়েক পাগুলোকে ছুঁড়ে দাপাদাপি করে নেকড়েটা লুটিয়ে পড়ল। ফ্রেড বীর যোদ্ধা বাপ্পালিকে ধরে নিয়ে অদূরবর্তী একটা গাছের গুঁড়ির ওপর বসালো। রক্ত মাখা ছোড়াটা এখনো সে মুঠো করে ধরে রেখেছে। বাপ্পালি একটু প্রকৃতিস্থ হলে ফ্রেড বলল, বন্ধু, একটা ব্যাপার আমার কাছে কেমন যেন মনে হলো। দেখলাম নেকড়েটা তোমার গলা লক্ষ্য করে বারবার আক্রমণ করছিল। তোমার প্রতি তার যেন তীব্র আক্রোশ। সে যেন বুঝতে পেরেছিল তোমার পরিচয় কি। তোমার পরিচয় তার ভালোই জানা। তুমি কি একে দেখেই আতঙ্কিত হয়ে বন্দুক ফেলে পালিয়েছিলে? বাপ্পালি নির্বাক। সে আপন মনে বারবার হাতের রক্ত মাখা ছোড়াটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। ছোড়াটার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই সে বলল, নেকড়ে শিকার করতেই বুঝি আপনারা এ বনে এসেছেন? হ্যাঁ, তবে নেকড়েটা কিন্তু এখনো মানুষের রূপ ধারণ করেনি। আচ্ছা, মাঝরাত্রে কোন নেকড়ে মারা পড়লে মৃত্যুকালে সে মনুষ্য রূপ ধারণ করে আর ভোরের আলো ফুটে ওঠা পর্যন্ত সে বেঁচে থাকে? যদিও নেকড়ে মানুষের ওপর আমি আস্থাভাজন নই, আসলে নেকড়েটাই একটা নেকড়ে মানুষ। তবে আমি যেটুকু জানি, চাঁদের আলোয় নেকড়েটা উত্তেজিত হয়ে পড়ে। থালার মতো অত্যুজ্জ্বল চাঁদটা দেখে তারা অনবরত গর্জন করতে থাকে। আমি মনে করি নেকড়ে মানুষের প্রতি তোমার আস্থা নেই। তুমি বিশ্বাস করো নাকি? করি, বিশ্বাস তো করি। বিশ্বাস করো তুমি? তোমার পোশাক পরিচ্ছদ দেখে তো মনে হয় শিক্ষিত, বুদ্ধিমান ও সংস্কারবিহীন এক যুবক। আর তুমি কিনা বলছো এসব আজগুবি ব্যাপারে বিশ্বাস করো। ঠিক আছে, তুমি একটু বিশ্রাম করো। আমি বরং ধারে কাছে একটু ঘোরাঘুরি করে দেখি আর কোনো নেকড়ে বাবাজির দেখা পাই কিনা। কথা বলতে বলতে ফ্রেড বনের ঝোপ ঝাড়গুলোর দিকে গুটি গুটি এগিয়ে গেল। আকাশের গায়ে ঝুলে থাকার মতো অত্যুজ্জ্বল চাঁদটা হাঁটি হাঁটি পা পা করে মাঝ আকাশে উঠে এসেছে। বাপ্পালিকে যেন শয়তানি ইঙ্গিত দিচ্ছে। কি সে শয়তানি ইঙ্গিত? তার শারীরিক পরিবর্তনের নাকি স্বভাব পরিবর্তনের ইশারা করছে? রূপান্তরের উস্কানি।
রূপান্তরটা কি তার ইচ্ছা বিরুদ্ধ কাজ? আর নিজের ইচ্ছার বিরুদ্ধেই কি সে হত্যা আর পৈশাচিকতায় মত্ত হয়? তার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর হত্যাকারীতে পরিণত হয়ে যায়। কিন্তু একটু পরে যখন সকালের ঝলমলে আলোতে পূব আকাশ, তখন কি গতি হবে তার? গাছের গুঁড়িটার উপর বসে বাপ্পালি শিকারীর গতিবিধির ওপর নজর রেখে চলল। সে চাইলে এই মুহূর্তের মধ্যে তার কাছে পৌঁছে যেতে পারবে। তারপর আচমকা শিকারীর ভয়ার্ত চিৎকার বাপ্পালির কানে এলো। সে দৌড়ে তার কাছে হাজির হলো। দেখল মৃত ও থ্যাতলানো সেই শিকারীটার কাছে কপালে হাত দিয়ে বসে। কাঁদো কাঁদো স্বরে সে বলে চলল, মাইকেল, আমার বন্ধু মাইকেলের মৃতদেহ। কিন্তু এ কি অবিশ্বাস্য কাণ্ড! তার জামা, প্যান্ট, কোট কোথায় গেল? হায় মাইকেল, এ কি হলো? ফ্রেডের কথা শেষ হবার আগেই বাপ্পালি পিছন দিক থেকে অতর্কিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। চোখের পলকে তার হাতের রক্ত মাখা ছোড়াটা শিকারীর গলার কাছে সমূলে গেঁথে দিল। ফিনকি দিয়ে তাজা রক্ত বেরিয়ে এলো। যন্ত্রণায় ফ্রেড কাতরাতে লাগলো। বার কয়েক মাটিতে আছাড় খেয়ে তার দেহটা মাটিতে এলিয়ে পড়ল। নিজের মুখটাকে ক্ষতটার দিকে নামালো। বাপ্পালি আতঙ্কিত চোখে পূব আকাশের দিকে তাকালো। সময় খুবই কম। পূব আকাশের গায়ে রক্তিম ছোপ ফুটে উঠল বলে ফ্রেডের মৃতদেহটাকে আগেরটার মতো ছিন্ন ভিন্ন করে দেওয়ার মতো সময় হাতে নেই। ভোরের আলো ফুটে উঠল বলে তার আগেই তাকে বনের গভীরে চলে যেতে হবে। তার চরমতম শত্রু সূর্যালোক যেখানে পৌঁছতে সাহস পায় না, ঠিক তেমনই একটা জায়গা তাকে বেছে নিতে হবে। উন্মাদের মতো জামা, প্যান্ট ও কোট খুলে ছুঁড়ে ফেলতে লাগলো সে। বিবস্ত্র বাপ্পালি গভীর বনের দিকে ছুটল, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। সূর্যের ক্ষীণ আলো তার দেহে পড়ল। শুরু হয়ে গেল দৈহিক পরিবর্তনের অসহ্য জ্বালা। সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকু সে হারিয়ে ফেলল। তার হাত দুটো ক্রমে মাটি স্পর্শ করল। সে বুঝতে পারল তার দৈহিক রূপান্তর ঘটতে শুরু করেছে, আর তার নিজস্ব অবয়ব সে ফিরে পাচ্ছে। ছাই রঙের মোটা মোটা লোম তার গায়ের চামড়া ভেদ করে বেরিয়ে আসছে, আর আর পাল্টে যাচ্ছে তার চোখ মুখের আকৃতি। মুখটা লম্বাটে, চোখ দুটো অত্যুজ্জ্বল হয়ে উঠছে। ইয়া বড় বড় সুতীক্ষ্ণ চকচকে ঝকঝকে দুটো দাঁত মুখের দুপাশ থেকে ঠেলে বেরিয়ে আসছে। বাপ্পালি এবার বিশাল আয়তন একটা নেকড়ের রূপ ধারণ করে ক্রোধোন্মত্ত দৃষ্টিতে চারদিকে তাকাতে লাগলো। বাতাসের গন্ধ নিল। কিসের গন্ধের খোঁজ করছে সে? মানুষের? হ্যাঁ, ধারে কাছে কোনো মানুষের উপস্থিতি বাতাস জানান দিচ্ছে কিনা লক্ষ্য করতে লাগলো। বার কয়েক এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে সে দেখে নিল নিজের অবয়বটাকে। হ্যাঁ, নিখুঁত নেকড়ে বনে গেছে সে। এবার চারদিক কাঁপিয়ে কর্কশ স্বরে গর্জন করে উঠল। তারপরই লম্বা লম্বা পায়ে গভীর বনের দিকে চলে গেল। গল্পটি কেমন লাগলো বন্ধুরা? নিশ্চয়ই ভালো লেগেছে।
আমার এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, নিচের কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ এই পর্যন্তই থাক, আরও একটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখনকার মতো বিদায়।